হ্যালো স্টুডেন্টস, আমি অর্ঘ্য দাস আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দ্য পলিটিক্যাল গাইড। তো ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্সের 6 নম্বরের প্রশ্ন অনেকের কাছেই সমস্যা হয়ে দাঁড়ায়। অনেকেই ভাবে যে কি লিখব, কতটা লিখব, কোন পয়েন্টগুলো ধরবো। এই জায়গাতেই বেশিরভাগ ছাত্রছাত্রীরা কনফিউজড হয়ে পড়ে। তো এই চ্যানেলে আমি ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্স সেমিস্টারের মূলত গুরুত্বপূর্ণ 6 নম্বরের কিছু ব্রড প্রশ্ন উত্তর নিয়ে সহজভাবে আলোচনা করব, যাতে পরীক্ষায় লিখতে গিয়ে তোমাদের আর সমস্যা না হয়। ভিডিওটা যদি কাজে লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। তো সবার প্রথমেই আমরা শুরু করব ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনার মাধ্যমে। তো প্রথমে আমি একটু সুপ্রিম কোর্টের বিবরণ দিয়েছি, তারপরে গঠনে এসেছি, কীভাবে ভারতের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়ে সুপ্রিম কোর্ট গঠন হয়, কীভাবে রাষ্ট্রপতি এবং সিনিয়র বিচারপতিরা পরামর্শ করে বিচারপতিদের নিয়োগ করে, কত বছর 65 বছর পর্যন্ত তারা পদে অধিষ্ঠিত থাকতে পারেন, তাদের ইমপিচমেন্ট বা অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে তাদের সরানো যায়, কীভাবে নিউ দিল্লিতে সুপ্রিম কোর্টের অবস্থান এবং তবে রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে অন্য স্থানের অধিবেশন বসতে পারে। তারপরে আসি কার্যাবলী। কার্যাবলীতে প্রথম পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ আপিল আদালত। সুপ্রিম কোর্ট দেওয়ানি, ফৌজদারি ও সাংবিধানিক মামলায় দেশের সর্বোচ্চ আপিল আদালত। তো এখানে আমরা আপিল করতে পারি। এবং সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট। মৌলিক অধিকারের রক্ষক 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট বিভিন্ন ধরনের রিট জারি করতে পারে। আমরা এর বেশি গভীরে যাব না, তোমাদের প্রশ্ন যতটুকু পরীক্ষায় আসে ততটুকুই আমি আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে। তো যুক্তরাষ্ট্রীয় আদালত, পরামর্শমূলক কার্য দিয়ে এই 5টা পয়েন্ট যদি তোমরা মোটামুটি লিখতে পারো পরীক্ষার হলে, তাহলে তোমরা 6 মিনিমাম 5, 5.5 পেয়ে যাবে। সেকেন্ড প্রশ্নে আসি, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতে এই প্রথমে আবার সেই বিবরণ দিয়ে একটু শুরু করব, তারপরে আসব ক্ষমতা ও কার্যাবলীতে। রাষ্ট্রপতির অনেক ক্ষমতা রয়েছে, কার্যনির্বাহী ক্ষমতা, তারপর আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা, আর্থিক ক্ষমতা, বিচার বিভাগীয় ক্ষমতা, জরুরি অবস্থার ক্ষমতা, কীভাবে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর আর্টিকেল, রাজ্য জরুরি অবস্থা 356 নম্বর আর্টিকেল এবং আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর আর্টিকেল ঘোষণা করতে পারেন, আর্টিকেল অনুযায়ী ঘোষণা করতে পারেন, যা সংসদের অনুমোদন সাপেক্ষ। এগুলো তোমাদের এত গভীরে দরকার নেই, কিন্তু তাও বলে দিলাম যাদের জানার ইচ্ছা আছে। তোমরা এটা পড়ে গেলেই হবে, এই পয়েন্ট অনুযায়ী লিখতে পারো। আর যদি তোমরা কিছু অ্যাডিশনাল অ্যাডও করতে চাও তো করতে পারো এর সাথে। কূটনৈতিক ও সামরিক ক্ষমতাও আসছে। তো এইভাবে শেষ হয়ে যাবে, এর বেশি লিখতে যাবে না। চেষ্টা করবে 120 থেকে 140 বাক্যের মধ্যে ওয়ার্ডের মধ্যে জিনিসটা শেষ করে দেওয়া। তারপরে আসছি 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তো আবার বিবরণ দেবো ভারতের প্রধানমন্ত্রীর, তারপরে আসবো তার ক্ষমতা ও কার্যাবলী। দেখো পয়েন্ট দেখে নাও। সরকার গঠন একটু পড়ে নেবে ভেতরগুলো, আমি অত গভীরে যাচ্ছি না ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য। মন্ত্রিসভার নেতা হিসেবে প্রধানমন্ত্রী পরিচিত, দেখো তার কাজ কী কী। রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার যোগসূত্র, সংসদের নেতা, নীতি নির্ধারণ ও প্রশাসন পরিচালনা, জাতীয় ও আন্তর্জাতিক নেতৃত্ব দান করেন আমাদের প্রধানমন্ত্রী। আর এর মধ্যে পড়ে নাও যে এর সাব পয়েন্টে কী কী, পয়েন্টের নিচে কী কী এক্সপ্লেন করা আছে সেটা তোমরা পড়ে নাও। আর তোমরা যদি কিছু অ্যাডিশনাল অ্যাড করতে চাও করতে পারো। তার পরের প্রশ্ন হলো 1991 সাল থেকে ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের কী প্রভাব, তা আলোচনা করতে বলেছে আমাদের সামনে। তো দেখো কি লিখেছি। 1991 সালে ভারতের নতুন অর্থনৈতিক নীতির মাধ্যমে উদারীকরণ, বেসরকারীকরণ ও গ্লোবালাইজেশন গ্রহণ করা হয়, যেটাকে এলপিজি মডেল বলা হয়, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। তো
তো তার ফলে কী কী প্রভাব পড়েছে? বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটেছে, বিদেশি বিনিয়োগের বৃদ্ধি ঘটেছে, যেটাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলে, শিল্প ও বেসরকারি খাতের বিকাশ ঘটেছে, বিএসএনএল পাশাপাশি এয়ারটেল জিওর মতো বেসরকারি সংস্থা, অনেক উদাহরণও আমি প্রোভাইড করেছি তোমাদের। এইভাবে লিখলে নাম্বার একটু বেশিই আসবে। পরিষেবা খাতের দ্রুত অগ্রগতি, ভোক্তা সংস্কৃতির পরিবর্তন, বিভিন্ন ব্র্যান্ডের প্রবেশ ঘটেছে, আমাদের চাহিদা পাল্টেছে। এর ফলে কিছু নেতিবাচক প্রভাবও আছে, যার চ্যালেঞ্জও আছে, সেটাও লিখেছি। উপসংহার দিয়ে শেষ করেছি। পরের প্রশ্নে যাই। উন্নয়নশীল দেশগুলোর পরিবর্তনশীলতায় বিশ্বায়নের নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করো। উন্নয়নশীল মানে ডেভেলপিং কান্ট্রিজের উপরে বিশ্বায়ন মানে গ্লোবালাইজেশনের নেতিবাচক প্রভাব, নেগেটিভ এফেক্টসের কথা এখানে বলা হয়েছে। দেখো, পড়ে নাও তোমরা, খুব সুন্দরভাবেই লেখা হয়েছে জিনিসটা। এইভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে পারলেই নাম্বার। তো তারপরে প্রশ্ন হচ্ছে বিশ্বায়নের মূল বৈশিষ্ট্য। প্রথমে বিশ্বায়নের মূল বৈশিষ্ট্য বা বিশ্বায়নের নেচার কি বা প্রকৃতি কি, এই ধরনের প্রশ্ন আসলে প্রথমেই আমরা গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের একটা সংজ্ঞা দেব প্রথমে, তারপরে তার বৈশিষ্ট্য বা নেচার বা যাই বলো প্রকৃতি তাতে আসবো। প্রথমে বিশ্বায়নের গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি দেখিনি। অর্থনৈতিক সংহতি, ইকোনমিক ইন্টিগ্রেশন, প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে, টেকনোলজিক্যাল অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, সাংস্কৃতিক বিনিময়, কালচারাল এক্সচেঞ্জ হয় বিভিন্ন দেশের মধ্যে, গ্লোবালাইজেশনের ফলে সেটা আরও বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক আন্তর্নির্ভরশীলতা, পলিটিক্যাল ইন্টারডিপেন্ডেন্স বেড়েছে, ইউএন, ডব্লিউটিও, তোমরা জানো নিশ্চয়ই এইগুলো। কীভাবে লিখতে হয় সেটা দেখে নাও। শ্রম শক্তির চলাচল, লেবার মোবিলিটি বেড়েছে, বিভিন্ন শ্রমিক এদেশ থেকে ওদেশ যাচ্ছে, বিভিন্ন শুধু দেশের মধ্যে, শুধু দেশ থেকে বিদেশেই কেন, দেশের মধ্যেও এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। যেমন দেখো, পশ্চিমবঙ্গ থেকে অনেকে হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর বা দিল্লি বা মুম্বাই চাকরি সূত্রে যে যাতায়াত করে। তো বিশ্বজনীন সচেতনতা বেড়েছে, গ্লোবাল অ্যাওয়ারনেস বেড়েছে, জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ নিয়ে, হিউম্যান রাইটস নিয়ে, আমাদের হিউম্যান রাইটস নিয়ে, তারপরে পভার্টি নিয়ে, গ্লোবাল পভার্টি নিয়ে মানুষের সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে। যে হ্যাঁ, এই পর্যন্তই। তো পরের প্রশ্নে আসি। বিশ্বায়নের প্রকৃতি বা নেচার খুবই জটিল এবং বহুমাত্রিক প্রক্রিয়া। তো দেখে নাও পয়েন্টগুলো। অর্থনৈতিক প্রকৃতি, প্রযুক্তি ও যোগাযোগ নির্ভর, সাংস্কৃতিক ও সামাজিক দিক, রাজনৈতিক আন্তর্নির্ভরশীলতা, মানে অনেকটা একই রকম। মানে তোমরা যদি একটা পড়ো, বৈশিষ্ট্য পড়ো, তাহলে নেচারটাও অনেকটা একরকম জেনেই যাবে। আর তারপর ডেভেলপিং কান্ট্রিজ বা উন্নয়নশীল দেশগুলোর উপরে প্রভাব, এর নেতিবাচক প্রভাব আছে, ইতিবাচক প্রভাব আছে, সেটাও তোমরা নিশ্চয়ই পড়েছো। যদি না পড়ে থাকো, যদি জানতে চাও এসব বিষয়ে, তো কমেন্ট করে জানাও। আমি তোমাদের নিশ্চয়ই ক্লাস নেব পরীক্ষা হওয়ার আগে। একটা ছোট করে 5-6 মিনিটের ক্লাস নেওয়া হলেই তোমরা বুঝতে পারবে বিষয়টা কি। খুবই সোজা জিনিস। এর অনেক সুযোগ ও চ্যালেঞ্জও রয়েছে, সেটাও মেনশন করেছি আমি। ঠিক আছে, তো পরের প্রশ্নে আসি। বিশ্বায়ন কীভাবে বিশ্বকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করো। তো একই রকম বিশ্বায়নের একটু সংজ্ঞা দেব, তারপরে তার অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, সাংস্কৃতিক প্রভাব সম্বন্ধে আলোচনা করব, উপসংহার দিয়ে শেষ করব। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। তো এর সংজ্ঞা দিয়ে আমি শুরু করেছি। আন্তর্জাতিক সম্পর্ক মানে আইআর, ইন্টারন্যাশনাল রিলেশন, আর আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স। এর মধ্যে অনেক চূড়ান্ত পার্থক্য রয়েছে, তো সেগুলো মেনশন করেছি। প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করব। দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে, অন্তর্ভুক্ত বিষয় ও কার্যক্রমের অনেক পার্থক্য রয়েছে। দেখে নাও, একটু পজ করে নাও ভিডিওটা, পজ করে সবাই চেক আউট করে নাও বিষয়টা। উদ্দেশ্য কি, এদের উদ্দেশ্যর অনেক পার্থক্য রয়েছে। দেখো, উদাহরণ সব জায়গায় দেবে, উদাহরণটা খুব প্রয়োজন। দেখো, আমি একদম রিসেন্ট উদাহরণ দিয়েছি, ইসরায়েল ও প্যালেস্তিনের দীর্ঘদিনের সংঘাত। এটা কিন্তু একটা রিকারিং ঘটনা পৃথিবীর। তারপরে শীতযুদ্ধের সময় মার্কিন ও সোভিয়েত ব্লকের কূটনৈতিক কৌশল, এগুলো আন্তর্জাতিক রাজনীতির উদাহরণ। আর আন্তর্জাতিক সম্পর্কের উদাহরণ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস চুক্তি, যেটা 2014 সালে হয়েছে। ডব্লিউটিও 1995 সালে প্রতিষ্ঠা হয়েছে। ডব্লিউটিওর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং তোমরা ওয়ার্ল্ড ব্যাংকের কথাও শুনেছো। এদের কাজ সম্পর্কে এখন তোমাদের আলোচনা করার দরকার নেই, যদি কোনো দিন ইচ্ছা হয় করব। তো এর সংক্ষেপে দেখো, সংক্ষেপে পার্থক্য এটাও তোমরা মনে রাখতে পারো, আর পরীক্ষার হলে গিয়ে তোমরা এটা থেকে একটু বড় করে এটাকেই লিখতে পারো। রাষ্ট্র, মূল ফোকাস কী, পরিধির পার্থক্য, লক্ষ্য, উদাহরণ,
একটু পজ করে দেখে নাও ভালো করে, আমি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে। তো নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের ধারাগুলি সংক্ষেপে আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনের ধারা বা বিবর্তন, দুটো প্রশ্ন এটাতে কভার হয়ে যাবে। প্রাচীন ও মধ্যযুগীয় ধারণা, 1648 সালে ওয়েস্টফেলিয়া আসছে সেই, তারপরে আসছে প্রথম বিশ্বযুদ্ধের পর আইআরের প্রাতিষ্ঠানিক সূচনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও রিয়ালিজম বা বাস্তববাদ, ঠান্ডা যুদ্ধ ও নতুন তত্ত্ব, কোল্ড ওয়ার, সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্ক, পোস্ট কোল্ড ওয়ার এফেক্ট, পোস্ট কোল্ড ওয়ার পৃথিবীতে কি হচ্ছে, যেমন আন্তর্জাতিক সংস্থা, বহুজাতিক কোম্পানি, এনজিও, পরিবেশ, মানবাধিকার যেটা বললাম, হিউম্যান রাইটস, সন্ত্রাসবাদ, টেররিজম, জলবায়ু, ক্লাইমেট চেঞ্জ, এসব নিয়ে আলোচনা করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক, এই প্রশ্নটা কিন্তু একটু আলাদা দেখবে। উদারনীতিবাদ মানে লিবারেলিজমের কথা বলছে, লিবারেলিজমের মেন ফিচার্সের আলোচনা করতে বলছে ইন ইন্টারন্যাশনাল রিলেশন, মনে রাখবে প্রশ্ন দুটো আলাদা। কিন্তু যদি উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করতে বলে সেটা আলাদা, আন্তর্জাতিক সম্পর্কে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য সেটা কিন্তু আলাদা, এটা খেয়াল রাখবে সবাই। তো উদারবাদ আন্তর্জাতিক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, তো সেগুলোর আমি বৈশিষ্ট্য দিয়েছি, সহযোগিতার উপর গুরুত্ব, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ভূমিকা, অর্থনৈতিক পারস্পরিক নির্ভরতা, গণতান্ত্রিক শান্তিতত্ত্ব, অরাষ্ট্রিক শক্তি বা নন স্টেট অর্গানাইজেশন, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেটাকে বলে এনজিও, অরাষ্ট্রিক শক্তির গুরুত্ব, শান্তি ও অগ্রগতিতে বিশ্বাস। দেখো তারপরের প্রশ্ন এসছে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য, এটা থেকে এই প্রশ্নটা একটু আলাদা। উদারনীতিবাদের বৈশিষ্ট্যতে আমরা প্রথমে একটু বিবরণ দেব উদারনীতিবাদ নিয়ে, তারপরে তার বৈশিষ্ট্য, যেমন ব্যক্তি স্বাধীনতা, সমতা, আইনের শাসন, সীমিত রাষ্ট্র ক্ষমতা, লিমিটেড গভর্নমেন্ট, ব্যক্তিগত অধিকারের স্বীকৃতি, রাইট টু ব্যক্তিগত অধিকার, ঠিক আছে, ব্যক্তিগত অধিকার, তারপরে সম্মতি ও গণতন্ত্র, ব্যক্তিগত সম্পত্তি, মুক্ত বাজার, ফ্রি মার্কেটের কথা এখানে আমাদের মেনশন করতে হবে। তোমরা দেখে নাও ভালো করে, এই পয়েন্ট করে যদি তোমরা লিখে আসো 90%, 40-36 বাধ্য পেতে, কেউ আটকাতে পারবে না। তো পরের প্রশ্ন আসি, সময় বেশি নেই আমাদের হাতে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদ ও বাস্তববাদের তুলনামূলক পর্যালোচনা। প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করেছি, আদর্শবাদ কি, তার প্রধান চিন্তাবিদদের নাম মেনশন করেছি কিছু, তোমরা অন্য নামও মেনশন করতে পারো। বাস্তববাদ কি, তার প্রধান চিন্তাবিদ, মানুষের প্রকৃতি, আদর্শবাদ কীভাবে মানুষের প্রকৃতিকে দেখে, বাস্তববাদ কীভাবে দেখে তার একটা তুলনামূলক আলোচনা করেছি। রাষ্ট্রের চরিত্র, আদর্শবাদের ক্ষেত্রে কি, বাস্তববাদের ক্ষেত্রে কি, শান্তি ও সংঘাতের দৃষ্টিভঙ্গি, আদর্শবাদ ও বাস্তববাদের তুলনামূলক আলোচনা, নীতি ও কৌশল, তাদের লক্ষ্য উদ্দেশ্য, আর সর্বশেষে উদাহরণ দিয়ে বিষয়টা শেষ করেছি। উপসংহারে কি লিখেছি সেটাও দেখে নাও। তো এই পর্যন্তই আজকের আমাদের ভিডিও, দেখে নাও তোমরা। মোটামুটি 11টা কি 12টা প্রশ্ন রয়েছে এখানে, আমি এর পিডিএফ তোমাদের কমেন্ট সেকশনে প্রোভাইড করে দেবো তোমরা যদি চাও। আর তোমাদের যদি আর কোনো প্রশ্ন লিখতে বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা সেটা কমেন্ট বক্সে মেনশন করো, আমি শীঘ্রই 1-2 দিনের মধ্যেই অন্য ভিডিওতে তার সমাধান বা প্রশ্ন উত্তর দিয়ে দেবো। তোমরা চাইলে এই এই পিডিএফটা কমেন্ট বক্স থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো, আমি ড্রাইভের লিঙ্ক দিয়ে দিচ্ছি। পড়াশুনো করো ভালো করে, এগিয়ে যাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। ভবিষ্যতে আরও অনেক